আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে স্টাডি ফাইতে। তো আজকে আমরা করব এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 3 বল। এই অধ্যায়ে যত সূত্র আছে সব আমরা এই ভিডিওতে করার চেষ্টা করব, ঠিক আছে? এখন এই ভিডিওতে এই সূত্রগুলো আছে এবং তোমরা কি করবা, অনেকেই করবা যে এই সূত্রগুলো খাতায় লিখে নিয়ে মুখস্থ করবা এবং পরীক্ষার হলে যে ভুলে যাবা, তারপরে করতে পারবা না, ফেল করবা, মার্কস কম পাবা, ঠিক আছে, নানান ধরনের সমস্যা হবে। তো আমার সাজেশন হচ্ছে মুখস্থ না করে তোমরা এই সূত্রগুলো যদি বুঝে করো তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো সমস্যাই থাকবে না, ঠিক আছে? তোমরা খুব সহজে যদি পরীক্ষার হলে ভুলেও যাও, তোমরা কিন্তু এটা কি নিজেরাই করে নিতে পারবা, ঠিক আছে, নিজেরাই করতে পারবা। তো আসো আমরা আসলে দেখার চেষ্টা করি যে এই অধ্যায়ের সূত্র কিভাবে মনে রাখা যায়, সূত্রগুলো কোথা থেকে আসলে, এবং আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা দেখার পরে এই অধ্যায়ের সূত্রে কোনো সমস্যা থাকবে না। ভাই, আমার উপর একটু বিশ্বাস রাখো আর জাস্ট ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত করো, আমি খুব দ্রুত করাই দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে সূত্রটা, আমি এই দুইটা একটু পরে করব। সো প্রথম যে সূত্রটা, এটা হচ্ছে এ ফিজিক্যাল টু এম এ, যেটা আসছে কোথা থেকে? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। কোথা থেকে আসছে? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। তোমরা এটা একটু মনে রাখবা। ওকে, তাহলে আসো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে আসছে। সো নিউটনের দ্বিতীয় সূত্রে কি বলছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমি খুব সংক্ষেপে করে দেবো, ঠিক আছে, খুব বেশি তোমাদের টাইম নিব না। তো ধরো একটা বস্তু, এর ভর ধরো হচ্ছে এম আর এর বেগ ধরো ইউ, একটা বস্তু। এরপরে ধরো তুমি এতে একটা বল প্রয়োগ করলে, এফ পরিমাণ বল প্রয়োগ করলে, করার পরে কি হলো? বস্তুটা ধরো বেগের একটা পরিবর্তন হলো, ধরো বেগ বৃদ্ধি পেলো। হ্রাসও পেতে পারে যদি তুমি উল্টা বিপরীত দিকে বল প্রয়োগ করো। তাহলে ধরো বেগ পরিবর্তন হয়ে হলো হচ্ছে ভি, কিন্তু ভর কি পরিবর্তন হবে? অবশ্যই না। সো ভর যা তাই থাকবে। তাহলে এর আদি অবস্থার ভরবেগ কত? আমরা জানি ভরবেগ হচ্ছে পি ইজিক্যাল টু এম ভি, অর্থাৎ ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল। তাহলে আদি অবস্থায় মানে বল প্রয়োগের পূর্বে ভরবেগ ছিল এম ইউ, বল প্রয়োগ করার পরে এর ভরবেগ হচ্ছে এম ভি, তাই তো? তাহলে ভরবেগের পরিবর্তনটা কি? এম ভি মাইনাস এম ইউ। এটা কিসের সমানুপাতিক? এফ এর সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার, এখন বলটা যদি টি সময় ধরে প্রয়োগ করো, টি সময় ধরে, তাহলে এম ভি মাইনাস এম ইউ, যেহেতু হার বলছে তার মানে সময় সাপেক্ষে, তাহলে টি এটা কিসের সমান? এফ এর সমান, ঠিক আছে? সো সমান সমান এফ। এটাই হচ্ছে নিউটন বলছে। এখন দেখো এখান থেকে দুটো সূত্র আসে। একটা হচ্ছে ঘাত বলের সূত্র, যেটা কি ডাইরেক্ট এফ টি ইজ ইকাল টু এম ভি মাইনাস এম ইউ। জাস্ট টিটা আমরা কি করছি? আর্গুণন করে দিছি, দিলে আমরা এই সূত্রটা পাইছি। আর আরেকটা কি, ধরো এইখান থেকেই আমরা যদি এমটা কমন নিই, ধরো এফ থাকলো, আমরা যদি এম কমন নিই তাহলে কি হবে? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে আমরা এইটা সমান সমান কি জানি? আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছি এ ইজ ইকাল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ত্বরণের সূত্র। আমরা সেকেন্ড চ্যাপ্টারে অলরেডি করে আসছি এটা। তাহলে এর বদলে আমরা এ লিখতে পারি, তার মানে এ ফিজিক্যাল টু এম এ। এটাই হচ্ছে নিউটনের সেই বিখ্যাত সূত্র, যেটা দিয়ে আসলে তোমাদের অনেক ধরনের ম্যাথ পরীক্ষা আসে, ঠিক আছে, এবং বোর্ড এক্সামেও আসবে। তাহলে এই দুটো সূত্র আশা করি তোমরা বুঝছো। এরপরে 3 নাম্বার। সো 3 নাম্বার সূত্রে আমরা দেখতেছি হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র। তো ভরবেগের এরপরের সূত্রটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র। এইটা দিয়ে তোমাদের সব থেকে বেশি ম্যাথ আসে এই অধ্যায়ে, সব থেকে বেশি, এবং নানান ধরনের কেসে এই ম্যাথটা আসে। এই সূত্রটা আসছে কোথা থেকে? নিউটনের তৃতীয় সূত্র থেকে। নিউটনের তৃতীয় সূত্রে কি বলছিল? বিখ্যাত সূত্র, আমার মনে হয় যে তোমরা ছোটবেলা থেকে এটা শুনে আসছো, ফেসবুক রিলস থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যে এখানে এই সূত্র নিয়ে মনে করো যে মানে কোনো একটা কন্টেন্ট বানানো হয়নি, তাই না? সেটা কি? সেটা হচ্ছে প্রত্যেক বলেরই একটি বিপরীত ও সমান প্রতিক্রিয়া বল আছে। অর্থাৎ তুমি যদি কোনো কিছুর উপরে, ধরো এটা যদি একটা দেয়াল হয়, এখানে তুমি যদি একটা বল প্রয়োগ করো, ঠিক সেম সময়ে সেম পরিমাণ বল ওই দেয়াল তোমাকে ব্যাক করবে। তুমি যে পৃথিবীর উপরে দাঁড়ায় আছো, তুমি যে পরিমাণ বল পৃথিবীর উপর প্রয়োগ করতেছো, ঠিক সেই পরিমাণ বল পৃথিবী তোমাকে ফেরত দিচ্ছে, যার জন্য তুমি পৃথিবীর পৃষ্ঠের উপরে দাঁড়ায় আছো। যদি কম হতো তাহলে কিন্তু তুমি পৃথিবীর ভিতরে চলে যাইতা, তাই না? সো এটাই বলছে নিউটন তো তৃতীয় সূত্রতে বলতে, অর্থাৎ
ধরো এই ধরো একটা সারফেস বা তল, এরপর যদি তুমি এফ বল প্রয়োগ করো, এফ বল যদি প্রয়োগ করো, এই দেয়ালটাও তোমাকে এফ পরিমাণ বল রিটার্ন দিবে। তার মানে নিউটন বলছে এবং এই দুটো হবে সমান এবং একই সময়ে, একই সেম সময়ে, ঠিক আছে। তুমি যদি 10 সেকেন্ড ধরে এর উপর বল প্রয়োগ করো, 10 সেকেন্ড ধরে তোমাকে রিটার্ন দিবে, তাই না? যদি 1 মিনিট হয় 1 মিনিট, 1 ঘন্টা হলে 1 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি এফ ইজিক্যাল টু মাইনাস এফ। মাইনাস কেন? আমরা জানি বল একটা ভেক্টর রাশি, তাই না? বল একটা ভেক্টর রাশি, যার কারণে এটা যখনই বিপরীত দিকে, মানে এটা এদিকে কাজ করতেছে, এটাদের বিপরীত দিকে কাজ করতেছে, এই জন্য এখানে একটা মাইনাস হবে। এখন আমরা অলরেডি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে দেখছি এফ ইজিক্যাল টু এম এ। তাহলে আমরা এখানে লিখতে পারি এম এ। ধরো এটা এম ওয়ান, ধরো তোমার ভর আর পৃথিবীর ভর তো সেম না, তাই না? ধরো তোমার ত্বরণ হচ্ছে এ ওয়ান, আর এই পাশে হচ্ছে এম টু এ টু। ওকে, এখন অলরেডি আমরা ত্বরণের সূত্র জানি, এই যে দ্বিতীয় অধ্যায়ে আমরা তো শিখছি, তাই না? তাহলে আমরা এম ওয়ান এটা থাকলো, আমরা এ ওয়ানের জায়গায় আমরা এটা লিখতে পারি ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান, তাই তো? এরপরে এম টু এখানে মাইনাস হবে, এম টু ইন্টু ভি টু মাইনাস ইউ টু ডিভাইডেড বাই টি টু। এখন দেখো এই টি ওয়ান আর টি টু কিন্তু সমান, এর কারণ তুমি যে মুহূর্তে বল প্রয়োগ করছো ও তো ওই টাইমে বল দিছে বিপরীতমুখী, এবং সমপরিমাণ বল সমান সময় ধরে। তুমি যদি 10 সেকেন্ড ধরে দাও, ও 10 সেকেন্ড ধরেই কিন্তু বিপরীত বলটা প্রয়োগ করছে, তার মানে টি হচ্ছে সমান। এখন আমরা এইখান থেকে দুই সাইড থেকে টি আমরা বাদ দিতে পারি। সো টি বাদ দিলে আমাদের কি হয়, এম ওয়ান ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান, আর এই পাশে কি দাঁড়ায় মাইনাস এম টু ভি টু মাইনাস ইউ টু। এই তো জাস্ট দুই পাশ থেকে বোথ সাইড টি আছে আমরা বাদ দিলাম, সিম্পল ক্যালকুলেশন। এরপরে আমরা যদি এমটা গুণ করে দেই তাহলে দাঁড়ায় এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ ওয়ান ইজিক্যাল টু প্লাস মাইনাস মাইনাস এম টু ভি টু মাইনাস মাইনাসে প্লাস এম টু ইউ টু। এরপরে আমরা যদি একটা একটু সাজায় লিখি এরকম অর্গানাইজ করে, তাহলে আমাদের আসে হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইজিক্যাল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। এটাই হচ্ছে নিউটনের সেই বিখ্যাত ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। তা আশা করি এটা বুঝছো। ওকে, এবার এই সূত্র দিয়ে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে ইউজ হয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এখন আমরা দেখব যে নিউটনের এই যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, এটা তোমাদের বিভিন্নভাবে আসে। তো কিভাবে আসে? বেশি না, 2-3টা ক্ষেত্রে আসে। হ্যাঁ, তো 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে গাড়ির সংঘর্ষ। দুইটা গাড়ির সংঘর্ষ, ধরো একটা রাস্তা, এই পাশ থেকে একটা বড় ধরো ট্রাক যাচ্ছে, ঠিক আছে, আর এই পাশ থেকে ধরো কি আসতেছে, একটা অটোরিকশা আসতেছে, এই পাশ থেকে আসতেছে একটা অটোরিকশা আসতেছে। এরপরে দুইটা মুখোমুখি সংঘর্ষ হলো। এখন সংঘর্ষের আগে আমরা একটু চিন্তা করি, সংঘর্ষের আগে এই ট্রাকের কি একটা ভর আছে? অবশ্যই এর একটা ভর আছে, সেটা ধরো এম ওয়ান। এর একটা বেগ আছে, সেটা ধরো হচ্ছে ইউ ওয়ান, সংঘর্ষের পূর্বে। এরপরে এই রিক্সারও ধরো একটা ভর আছে, সেটা হচ্ছে এম টু, আর রিক্সার বেগটারে আমরা ধরলাম হচ্ছে ইউ টু। সো এই ইউ ওয়ান বেগে এম ওয়ান ভরের ট্রাক এবং ইউ টু বেগে এম টু ভরের রিক্সা, তারা সংঘর্ষ হলো। হওয়ার পরে এখন বলো এই দুইটার মধ্যে কোনটার ভরবেগ বেশি? কমন সেন্স, নিশ্চয়ই ট্রাকের ভরবেগ বেশি। সো ট্রাকের ভরবেগ যদি বেশি হয়, ধরো যখন সংঘর্ষ হওয়ার পরে রিক্সাটা ট্রাকের সাথে এইভাবে আটকে গেল, আটকে যাওয়ার পরে বা লেগে যাওয়ার পরে ট্রাকটা সামনে চলা শুরু করলো। এখন বলো শুরুতে তো ইউ টু একটা বেগ ছিল, মানে ট্রাকের একরকম বেগ ছিল, ধরো এটা 50 কিলোমিটার/আওয়ার, আর রিক্সার বেগ ছিল ধরো 20 কিলোমিটার/আওয়ার, তাই না? কিন্তু যখন সংঘর্ষ হয়ে একসাথে লেগে গেল এবং একই দিকে চলা শুরু করলো, তখন কি বেগের মান সেম না? ট্রাকের বেগও যা, রিক্সার বেগও তা, যেহেতু দুইটা একসাথে আছে। তার মানে আমরা বলতে পারি যে ফাইনাল অবস্থায় এর বেগও ভি, এর বেগও ভি, তাই না? সংঘর্ষের পরে যেহেতু একদিকে যাচ্ছে। তাহলে দেখো এখানে আমাদের ট্রাকের বেগ হচ্ছে এম ওয়ান, ট্রাকের এই যে আদি বেগ সংঘর্ষের পূর্বে ছিল ইউ ওয়ান, আর রিক্সার বেগ হচ্ছে এম টু, রিক্সার আদি বেগ সংঘর্ষের পূর্বে ছিল ইউ টু। কিন্তু সংঘর্ষের পরে ট্রাকের বেগও যা, রিক্সার বেগও তা, তাহলে ভি ওয়ান আর ভি টু সেম। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এম ভি এম ওয়ান ভি প্লাস এম টু ভি।
এখন আমরা এই পাশ যেভাবে আছে এইভাবে থাকলো m2 u2, আমরা এই পাশে যদি ভিটা কমন নিয়ে নিই তাহলে আমাদের কি হয় m1 প্লাস m2। সো এই একটা সূত্র তোমরা অনেক সময় বুঝতে পারো না, ঠিক আছে, খুবই সহজ বেসিক একদম। তাহলে এটা আসছে কোথা থেকে? এখান থেকে আসছে। ওকে, এরপরে আসো আর একটা সূত্র আছে আমাদের, সেটা হচ্ছে mv প্লাস mu ইকুয়াল টু 0। সো এই নিউটনের যে ভরবেগের সংরক্ষণশীলতা যে সূত্র, এর আর একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে কি গুলির রাইফেলের পশ্চাৎবেগ বা বন্দুকের পশ্চাৎবেগ, ঠিক আছে, খুব বিখ্যাত এবং তোমরা এটাই আসলে সব থেকে বেশি সমস্যা ফেস করো। এখন ধরো একটা বন্দুক এবং এর মধ্যে ধরো বুলেট আছে। আদি অবস্থায় যখন বুলেটটা স্থির অবস্থানে আছে তখন এর কি কোনো পশ্চাৎবেগ আছে? ধরো তুমি একটা টার্গেট সেট করে বসে আছো, বাট ট্রিগার তুমি চাপনি, তাই না? তোমরা তো ফ্রি ফায়ার খেলো, পাবজি খেলো, তোমরা এটা বুঝো, তখন কিন্তু এর কোনো বেগ থাকে না। তাহলে আমরা ধরো রাইফেলের ভর ধরলাম m1, এটা স্থির অবস্থায়, এবং গুলির ভর ধরলাম আমরা m2। এখন রাইফেল গুলি ছোড়া পড়বে যেহেতু স্থির, এর বেগ ধরলাম আমরা u1, আর গুলিও তো স্থির, রাইফেলের ভিতর আছে, এটাও তো স্থির, তো এর বেগ ধরলাম u2। এখন দেখো স্থির অবস্থায় বেগ নেই, তার মানে এটা 0 মিটার পার সেকেন্ড বা 0 মিটার পার আওয়ার, যাই বলো না কেন এটা তো 0, এটার মানও 0 যেহেতু স্থির অবস্থায় আছে। এখন এই মানগুলো আমরা সূত্রে বসাই, তাহলে দেখো m1 u1, এই যে সূত্রে আমরা যদি বসাই প্লাস, আমরা সূত্রটা একটু লিখি, আর এই পাশে কি আছে m1 v1 প্লাস m2 v2। এখন u এর মান কত? 0, u2 এর মান কত? 0, তাহলে এটাও 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, তার মানে এই টোটাল সাইডটা হয়ে যায় 0। আমাদের থাকে কি এই পাশ, তাই না? এই পাশে আমাদের পড়ে থাকে, এই পাশ তো আমাদের 0 হয়ে গেছে। এখন দেখো বন্দুকের গুলি ছোড়া হলো, হওয়ার পরে ধরো রাইফেলের একটা পশ্চাৎবেগ থাকবে, আর গুলি কি এর তো মনে করো বুলেট তো ছুটে যাবে, এর একটা বেগ থাকবে। তো এর বেগ ধরো আমরা v1 ধরলাম, আর এর বেগ ধরো আমরা v2 ধরলাম। তাহলে এইখানে যদি আমরা v1 আর v2 এর মান বসাই দিই তাহলে আমাদের সূত্রতে এটাই থাকে। এখন কি বললো যে রাইফেল ধরো একটা বড় জিনিস, রাইফেল তো সাইজে বড় বা বন্দুক সাইজে বড়, সো এর বেগটারে এরা m1 না ধরে ধরছে কি ক্যাপিটাল M, আর এর যে পশ্চাৎবেগ এটা বড় জিনিস, সো এর বেগটারে বড় ধরছে, ধরে ধরো এই রাইফেল বড় জিনিস, সো এর বেগটারে ধরছে ক্যাপিটাল V। আর দেখো এইখানে গুলি হচ্ছে ছোট, এই জন্য এর ভরটারে m2 না ধরে ধরছে হচ্ছে স্মল m, আর এর বেগটারে ধরছে স্মল v। তাহলে এই পাশটা অলরেডি 0, তার মানে এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো এই হচ্ছে তোমাদের নিউটনের এই যে ভরবেগের সংরক্ষণ সূত্র বা তৃতীয় সূত্রের আর একটা রূপ। সো আমরা তিনটা ফেজ, একটা হচ্ছে নর্মাল সূত্র, ঠিক আছে, যখন সংঘর্ষ হইলো বা যাই হোক হওয়ার পরে দুইটা বস্তুর আলাদা বেগ থাকবে। একটা হচ্ছে কি সংঘর্ষের পরে দুইটা বস্তু এক হয়ে যাবে এবং একই বেগে যে কোনো একটা দিকে যাবে। আর একটা হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ। সো এই হচ্ছে তিনটা সূত্র ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, ঠিক আছে। এখন আশা করি তোমরা এগুলো বুঝছো। এখন আসো আমরা, ওকে, তো এখন আমরা ঘর্ষণ বল কি এবং ঘর্ষণ বলটা একটু বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। এই পর্যন্ত আশা করি তোমরা বুঝছো, এইগুলো আমাদের ডান। ওকে, তো আসো এই সূত্রটা কিভাবে আসলো। ধরো একটা সারফেস এবং একটা সারফেস, এটা খুবই মসৃণ একদম সমান, আর এটা হচ্ছে অমসৃণ উঁচু নিচু, তাই না, খাদযুক্ত এরকম। ধরো এইখানে একটা বক্স আছে, এখানে একটা বক্স আছে। এখন ধরো তুমি এটার উপরে পি বল প্রয়োগ করলে, এইটার উপরেও পি বল প্রয়োগ করলে, এখন তুমি আমাকে বলো কোনটা সহজে সামনে যাবে, এইটা নাকি এটা? অবশ্যই এটা সহজে যাবে, এটা সহজে যাবে না। কারণ কি? কারণ এইখানে এর যে তল এটা অমসৃণ, সো তুমি যখন এটার উপরে বল প্রয়োগ করবা ও কি করবে, তখন তখন তোমার বিপরীত দিকে, মানে ঘর্ষণের কারণেও বিপরীত দিকে তোমার এটা বল দিবে, তাই না, যার কারণে তোমার বলের ক্ষয় হবে। এখন এই ক্ষয় বলটা ধরলাম আমরা হচ্ছে এফ কে। এখন ধরো এই পি বলটা তুমি যদি এখানে 10 নিউটন বল প্রয়োগ করো, দেখা যাচ্ছে যে এই যে ঘর্ষণ, এই যে অমসৃণ সারফেস, এর কারণে এফ কে দেখা যাচ্ছে যে তোমার প্রায় 5 নিউটন বল ধরো তোমার ক্ষয় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমার আলটিমেটলি কাজ হবে কতটুকু, সেটা হচ্ছে 10 মাইনাস 5, মানে 5 নিউটন বল কাজ হবে। এই 5 নিউটন এটাকে বলা হচ্ছে কার্যকারী বল, এটারে বলা হয় হচ্ছে এফ। ওকে, এখন এই ক্ষেত্রে আসো, এইখানে ধরো পি সমান যদি সেই সেম 10 নিউটন বলই যদি তুমি প্রয়োগ করো, দেখো এইখানেও
মসৃণ তল, তাহলে এরও একটা হয়তো ঘর্ষণ বল আছে কিন্তু খুবই কম, সেটা ধরো হয়তো 2 নিউটন হইতে পারে বা 1 নিউটন। তাহলে এইখানে তোমার কতটুকু বল আসলে কাজে লাগতেছে, সেটা হচ্ছে 10 - 2 8 নিউটন। এটাই হচ্ছে এফ। এইখানে এই যতটুকু বল কাজ হচ্ছে অর্থাৎ এই এফ, এটা হচ্ছে কার্যকারী বল, আর পি হচ্ছে মোট বল, তুমি যে বলটা প্রয়োগ করতেছো, তাই না, প্রয়োগকৃত বল। আর এফ কে, এটা এখানে হচ্ছে, এটা এফ কে, এফ কে এখানে 2 নিউটন, এখানে কত 5 নিউটন, এটা হচ্ছে কি ঘর্ষণ বল। তাহলে আমরা যদি কার্যকারী বল অর্থাৎ কতটুকু বল আমাদের কাজ করতেছে এই এফটা যদি আমাদের বের করতে চাই, তাহলে আমরা কি করতেছি মূলত, এই যে মোট প্রদত্ত যে বল, তুমি যে বলটা প্রয়োগ করতেছো সেটা থেকে আমরা কি করতেছি, এই ঘর্ষণ বলটা বের করতেছি এফ কে। ওকে, তার মানে পি হচ্ছে মোট প্রয়োগকৃত বল, আর এফ কে হচ্ছে ঘর্ষণ বল, মানে যতটুকু আমাদের ক্ষয় হচ্ছে, আর এফটা হচ্ছে কার্যকারী বল বা কতটুকু যতটুকু বল আমরা আসলে কাজে লাগাচ্ছি, তাই না। সো আশা করি এই সূত্রটা তোমরা বুঝছো, এটা জাস্ট এইটুকুই, আর কিছু না, নর্মাল। তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এখন আসো নিউটনের মহাকর্ষ বলের সূত্র। মহাকর্ষ বল কি, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে মহাকর্ষ বল। ধরো পৃথিবী এবং সূর্যের যে বল, পৃথিবী এবং সূর্যের মধ্যে একটা বল আছে, বল কাজ করতেছে, যার কারণে কি সূর্যর মানে পৃথিবী তার অক্ষ বরাবর ঘুরতেছে সূর্যকে কেন্দ্র করে, তো এটা কি মহাকর্ষ বল। আবার চাঁদ এবং পৃথিবীর মধ্যে একটা বল আছে, সেটা মহাকর্ষ বল। ধরো সূর্য এবং মঙ্গল গ্রহের মধ্যে একটা বল আছে, মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যে একটা বল আছে। মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একজনের সাথে একজনের একটা আকর্ষণ বল আছে, এটাই হচ্ছে মূলত মহাকর্ষ বল। এবং একটা জিনিস মনে রাখবা, মহাকর্ষ বল কিন্তু সবসময় কি হয়, সবসময় আকর্ষণ ধর্মী হয়। মহাকর্ষ বল কিন্তু বিকর্ষণ বল, বিকর্ষণ ধর্মী কখনোই হয় না, এটা একটু মনে রাখবা যে মহাকর্ষ বল সবসময় কি আকর্ষণ ধর্মী বল। এখন নিউটন তার সূত্রে বলছে যে ধরো এটা, ধরো সূর্য, ধরো এটা সূর্য, এটা ধরো হচ্ছে আর্থ বা পৃথিবী, তাই না। এখন পৃথিবী এবং সূর্যের মধ্যে যদি ডিস্টেন্স যদি হয় ডি, ধরো এর ডিস্টেন্স হচ্ছে ডি, তাহলে এর মধ্যে আকর্ষণ বলের পরিমাণ কত হবে। নিউটন বলছে যে মহাবিশ্বের, আর এটার ভর যদি m1 হয়, এটার ভর যদি m2 হয়, তাহলে এর আকর্ষণ বল হবে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী যে মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ আকর্ষণ বলের মান এফ, ধরো এফ হচ্ছে সে আকর্ষণ বল, এটা কিসের সমানুপাতিক, ভরের গুণফলের, ভরের গুণফলের। এটার ভর কত m1, আর এটার ভর কত m2, তার মানে এর গুণফল কত m1 ইন্টু m2। তার মানে আকর্ষণ বল এফ, এটা কিসের সমানুপাতিক, এটা জানি আমরা, সমানুপাতিক চিহ্ন, কিসের সমানুপাতিক m1 এবং m2, এবং কিসের ব্যস্তানুপাতিক, বস্তুদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সো বর্গ মানে কি, দূরত্বের বর্গ মানে ডি স্কোয়ার। সো এর কি ব্যস্তানুপাতিক, তার মানে বল হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমরা জানি ব্যস্তানুপাতিক এভাবে লিখতে, আমি একদম ডিটেলস থেকে বুঝাচ্ছি, কারণ ক্লাস 9-এরও অনেকে থাকতে পারে যারা সমানুপাতিক ব্যস্তানুপাতিক বুঝো না। সো সমানুপাতিক কি, এইভাবে যেটা গুণ আকারে উপরে থাকে, আর ব্যস্তানুপাতিক হচ্ছে নিচেই থাকে, 1/, এইভাবে এইভাবে থাকলে তো কোনো কিছু যদি নিচেই থাকে এবং সেটার মান যত বড় হবে নিশ্চয়ই এটার মান তত কমবে, তাই না। সো এইটাই হচ্ছে নিউটন বলছে। এখন এই দুটাকে যদি আমরা এক করে দিই তাহলে কি হয়, এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখন আমরা জানি, বা তোমরা জানা না জানো তারা জেনে নাও, সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য আমাদের সবসময় একটা কনস্ট্যান্টের দরকার হয় বা ধ্রুবকের প্রয়োজন হয়। তাহলে সেটা কি হবে, ধরো আমি একটু এটা মুছে দিই, হ্যাঁ। সো এটা আশা করি তোমরা বুঝছো। সো আমি মুছে দেই। ধরো এফ ইজিক্যাল টু, এই যে সমানুপাতিক চিহ্ন দিয়ে আমরা যে সমান দিলাম, এই জন্য একটা কনস্ট্যান্টের দরকার হবে। সেই কনস্ট্যান্টটা কত, সেটা হচ্ছে জি বা মহাকর্ষ ধ্রুবক। সো জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এই হচ্ছে নিউটনের সূত্র। তার মানে এইখান থেকে এই দুটো আসছে। আশা করি তোমরা এই দুটা বুঝছো, না বুঝলে কমেন্ট করবে, আমি আবার করাবো, হ্যাঁ। তোমরা যারা 9-এ উঠছো বা নতুন বা যারা একটু দুর্বল, তোমাদের যদি সমস্যা হয় তোমরা বলতে পারো, কোনো সমস্যা নেই। এখন এই জিটা কি, এটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, সেটার মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। একক কিভাবে আসছে সেটাও বের করা যায়, আমরা একক এবং মাত্রা নিয়ে একটা ভিডিও বানাবো, তখন আমরা এটা দেখব। আর এটা তোমাদের টানা মুখস্থ করতে হবে ভাই, ঠিক আছে। এটা ল্যাবে প্রমাণিত, এটা কিন্তু মনে করো তুমি চাইলে ইচ্ছা মতো লিখতে পারবে না, এটাই একদম মুখস্থ থাকতে হবে। সো এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ বলের সূত্র, এটা আশা করি তোমরা বুঝছো। এরপরে আসো, সেটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ।
বা জি, অভিকর্ষ ত্বরণ জি। এটা সূত্র কি? এইটা সূত্র অনুযায়ী অভিকর্ষ ত্বরণ কিসের সমানুপাতিক? এটা হচ্ছে ভরের সমানুপাতিক। এই যে ভর উপরে আছে, এবং ব্যস্তানুপাতিক কিসের? এই যে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ, ধরো পৃথিবী, সো পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর ভর যত বাড়বে অভিকর্ষ ত্বরণের মান তত বাড়বে, আর পৃথিবীর ব্যাসার্ধের মান যত বাড়বে অভিকর্ষ ত্বরণের মান তত কমবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে অভিকর্ষ। এখন এই দুইটা যদি আমরা এক করে দিই তাহলে আমাদের সমানুপাতিক এম বাই আর স্কোয়ার। এখন জি আমরা জানি সমান চিহ্ন চলতে আমাদের কি কনস্ট্যান্ট লাগে, এখানে সেম কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কি বা ধ্রুবক, সেই মহাকর্ষ ধ্রুবক, তার মানে জিএম বাই আর স্কোয়ার। এটা যদি আমাদের পৃথিবীর অভিকর্ষ ত্বরণ যদি বের করতে হয়, তাহলে মহাকর্ষ বল তো সবার ক্ষেত্রে সেম, ভরটা হবে পৃথিবীর, এই যে রেডিয়াস বা ব্যাসার্ধটা হবে হচ্ছে পৃথিবীর। আর যদি চাঁদের বলে, ভর হবে চাঁদের, ব্যাসার্ধ হবে চাঁদের। সো যে গ্রহ বলবে সেটারই আমরা মহাকর্ষ অভিকর্ষ ত্বরণের মান এই সূত্র দিয়ে বের করতে পারবো, ভর এবং কি ব্যাসার্ধ দিয়ে। ওকে, এখন এইটাকে, এটা হচ্ছে সেম, জাস্ট ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরে অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে হচ্ছে এই সূত্র, আর ভূপৃষ্ঠ থেকে ধরো এই উচ্চতায় আছে কোনো একটা বস্তু, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই সূত্র। ওকে, জাস্ট কিছুই না, আর এর সাথে এইচটা যোগ হয়। ওকে, এখন আমরা দুইটা এক্সট্রা জিনিস একটু দেখে নিই। সেটা হচ্ছে পৃথিবীর যে ভর সেটা হচ্ছে 5.98 ইন্টু 10⁻26 কেজি। হ্যাঁ, আমি যদি ভুল না করি এটাই। আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.37 ইন্টু 10⁻6 মিটার। ওকে, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। ওকে, সো এই ছিল এই অধ্যায়ের সূত্র। এরপরে আর ভরবেগের সূত্র তো আমি অলরেডি বলছি, আর ডব্লিউ ইজ ইকাল টু এম জি। এটা আসলে ওজন। ওজন কি? ধরো পৃথিবী কত বলে তোমাকে আকর্ষণ করতেছে, বা পৃথিবীতে তোমার ওজন কত, সেটা হচ্ছে তোমার ভর গুণ অভিকর্ষ ত্বরণ। ধরো তোমার ভর যদি 50 কেজি হয়, তাহলে তোমার মানে পৃথিবী তোমার তোমার ওজন কত? তোমার পৃথিবীতে তোমার ওজন হবে ডব্লিউ ইজ ইকাল টু 50 ইন্টু ধরো 9.8। আমরা জানি পৃথিবীর আদর্শ যে অভিকর্ষ ত্বরণের মান সেটা হচ্ছে 9.8। সো গুণ করলে হবে তাই। যদি চাঁদে বলে, ধরো চাঁদে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর 6/1 তখন কি তোমার ভর গুণ চাঁদে যে অভিকর্ষ ত্বরণ আছে সেটা, বুঝছো? সো এটা আসলে জি যেখানে যে গ্রহ সেটার উপরে নির্ভর করবে, আর এম কিন্তু তোমার ভর যেটা সেটা। ঠিক আছে, এবং ভর এবং ওজন দুইটা কিন্তু আলাদা জিনিস ফিজিক্সে। ঠিক আছে, সো আশা করি তোমরা এগুলো জানো। তারপরে যদি না জানো, আমরা পরবর্তীতে যখন ডিটেলসে করবে অধ্যায় তখন আমরা দেখে নিব। তো এই হচ্ছে অধ্যায় সকল সূত্র। আশা করি এই অধ্যায়ের কোনো কনফিউশন নাই। এরপরে যদি সমস্যা থাকে তোমরা আমাদের জানাইতে পারো কমেন্টে। সো ভিডিওটা অবশ্যই লাইক করবা, কমেন্টস করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।